হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমি আগের দিনকে করাচ্ছিলাম হচ্ছে টেন্স। এই টেন্স কে বলা হয় ইংরেজি ব্যাকরণের চাবি। টেন্স কটা আছে? তিনটা আছে, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। আবার এদের প্রত্যেকের চারটে করে ভাগ আছে, এদেরও চারটে করে ভাগ আছে। ঠিক আছে? কি? প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে টোটাল 12 খানা টেন্স। 12 খানার মধ্যে আমি আগের দিনকে করিয়েছিলাম হচ্ছে ইনডেফিনাইট, INDEFINITE। ইনডেফিনাইট মানে কি? ইনডেফিনাইটের কথার অর্থ হচ্ছে যেটা হচ্ছে সাধারণভাবে যে কাজগুলো আমাদের অভ্যাসের মধ্যে, যদি আমাদের বর্তমানের অভ্যাস বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট, যদি অতীতকালের অভ্যাস বোঝায় তাহলে পাস্ট ইনডিফিনাইট, যদি ভবিষ্যতে বোঝায় তাহলে হবে ফিউচার ইনডিফিনাইট। যেমন আমি ক্লাস 10 এ পড়ি, কারণ এখন পড়ছি, প্রেজেন্ট একটা ঘটনা বর্ণনা করছে না, সিম্পল ব্যাপার, প্রেজেন্ট ইনডিফিনাইট। ক্লাস 9 এ পড়তাম, অতীতের একটা ঘটনা আমি জাস্ট বর্ণনা করলাম। আচ্ছা দেখো, তাহলে আমি ক্লাস 9 এ পড়তাম, তার মানে এটা আমার কি? অতীত ঘটনাকে বোঝাচ্ছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট হবে। তারপরে মনে করো আমি বললাম একটা সরস্বতী পুজোর দিন আমি নদীঘাটে ঘুরতে গিয়েছিলাম, তাহলে এটা কোন টেন্সের মধ্যে পড়বে? পাস্ট ইনডিফিনাইট। সবে বরাতের দিনে রোজা করব, ফিউচার। সিম্পল। আমাদের যে মানে মাথার মধ্যে দেখো আমাদের আলাদা করে মুখস্থ করতে হচ্ছে না, একদম আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা ফিউচার। ক্লিয়ার হলো? এবার তুমি বুঝে গেলে যে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে সেটাকে ইংরেজি করবে কি করে? পাস্ট বুঝে গেলে সেটাকে ইংরেজি করব কি করে? ফিউচার বুঝে গেলাম সেটা ইংরেজি করব কি করে? যেমন তোমাদের একটা হচ্ছে পড়া ছিল ফাদার সেলফ। ফাদার সেলফের মধ্যে এইরকম একটা লাইন বলছি, শোনো। ঝাঁকুনি দিয়ে স্বামী অনুভব করেছিল যে এটা ছিল সোমবার। বলো তো এটা কোন টেন্সের মধ্যে যাবে? ঝাঁকুনি দিয়ে স্বামী অনুভব করেছিল যে এটা ছিল সোমবার, ছিল প্রেজেন্ট, তাই না? আমার একটা বন্দুক ছিল, তাহলে এই ছিল, এটা পাস্ট কেন নয়? ঝাঁকুনি দিয়ে স্বামী অনুভব করেছিল যে এটা ছিল সোমবার, পাস্ট। এটা যদি প্রেজেন্ট হতো এমন বলতাম, ঝাঁকুনি দিয়ে স্বামী অনুভব করে এটা হয় সোমবার। এটা ছিল, এটা হচ্ছে কি? পাস্ট। হয় এটা হচ্ছে প্রেজেন্ট, আর হবে এটা হচ্ছে ফিউচার। বোঝা গেল? তাহলে আচ্ছা, স্বামী স্কুলে গিয়েছিল, পাস্ট টেন্স। ওটাকে যদি আমরা প্রেজেন্টে বলি কি হবে? স্বামী স্কুলে যায়, স্বামী স্কুলে যাবে। এইবার দেখো, স্বামী স্কুলে যায়, স্বামী স্কুলে গিয়েছিল, আর স্বামী স্কুলে যাবে। কে যাবে? স্বামী যাবে। কোথায় যাবে? স্কুলে। কাজ করা বোঝাচ্ছে কোনটার দ্বারা? যাওয়াটার দ্বারা। তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট বসলো, তারপরে
কর্ম বা আদার বসলো, তারপরে শেষে গিয়ে ক্রিয়াটা বা যেটা দ্বারা কাজ হয়েছে ওটা শেষে বসেছে। ইংরেজি বাক্যের ক্ষেত্রে কিন্তু ওইটা করা যাবে না। ইংরেজির ক্ষেত্রে কি করতে হবে? প্রথমে কর্তা, তারপরে ক্রিয়া, তারপরে কর্ম। কর্তা, ক্রিয়া, কর্ম ইংরেজি বাক্যের ধর্ম। আগের দিন এটা বলেছিলাম। তাহলে যদি আমি ওইটা ট্রান্সলেট করাই, দেখো ভালো করে বোঝো। এখানে স্বামী হচ্ছে একজনের নাম, তোমরা স্বামী মানে হাজবেন্ড ভেবো না। স্বামী এসো স্কুলে গিয়েছিল। কি হলো, দম হয়ে গেছে? দেখো ওটা নাড়া দিবে না আবার। ওখান থেকে এটা দেখতে পাবে না? হ্যাঁ, সে কি কাছে কাছে এরকম নিয়ে দেখতে পারো? এটাকে কি রোগ বলে গো চোখের এতে? একটা হচ্ছে তোমার জিওগ্রাফির এটা কাজ, যাদের হচ্ছে দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, যাদের কাছে জিনিস দেখতে অসুবিধা, কিছু জনের আছে একদম কাছের জিনিস দেখতে অসুবিধা হয়, কিছু জনের দূরের জিনিস দেখতে অসুবিধা হয়। এই দুটো টার্ম আছে। যাই হোক, পুরো লাইন। স্বামী স্কুলে গিয়েছিল, এইটাকে যখন আমরা ট্রান্সলেট করব, এটা প্রথমে লিখবো এক, তারপরে এটা লিখবো, তারপরে এটা লিখবো। তাহলে স্বামী ইংরেজি কি? স্বামী, কারণ এখানে আমরা হাজব্যান্ড বলতে চাইছি না, মানে এখানে বললাম স্বামী। যাওয়া ইংরেজি কি? গো। যেহেতু গিয়েছিল পাস্ট টেন্স, তাহলে গোর সেকেন্ড ফর্ম ইউজ করতে হবে। তাহলে গোর সেকেন্ড ফর্ম কি? ওয়েন্ট। এগুলো কোত্থেকে এসছে বাবা? এগুলো মুখস্থ করতে হয়েছে আমাদের। Go, went, gone, do, did, done, come, came, come, get, give, given, take, took, taken, section. না, ওটা গুড গুড আর গুড না, গুড 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 এটা কোনো ভার্ব নয়, ঠিক আছে? শুনে নাও, গুডটা কিন্তু কোনো ভার্ব নয়, ফলে ওটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের তিনটে ফর্ম হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। কিন্তু ভার্বের তিনটে ফর্ম হচ্ছে প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার। বোঝা গেল কি বললাম? তাহলে স্বামী ওয়েন্ট স্কুল। এবার এখানে একটা প্রিপোজিশন বসাতে হবে। কোন জায়গাতে যাওয়া হলে আমরা কি বসাবো? টু বসাবো। ওয়েন্ট টু স্কুল। স্বামী ওয়েন্ট টু স্কুল। এইটা তো কোন টেন্সে গেল? প্রেজেন্ট, পাস্ট না ফিউচার? প্রেজেন্ট বলে মনে হচ্ছে, এটা পাস্ট না? আচ্ছা, স্বামী স্কুলে যায়, তারপরে কি হবে? স্বামী যায় স্কুলে। এটা এক, এটা দুই, এটা তিন বসাতে হবে। তাহলে স্বামী ইংরেজি কি? স্বামী। স্বামী যায় ইংরেজি কি? গো। দেখো এই যা, এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ছে। প্রেজেন্ট মানে ভার্বের প্রথম রূপ, পাস্ট মানে ভার্বের দ্বিতীয় রূপ, আর ফিউচার মানে প্রথম রূপ, তার আগে শ্যাল উইল বসবে। তাহলে এই দুটোর ক্ষেত্রে ভার্বের প্রথম রূপ বসে, এইটার ক্ষেত্রে সেকেন্ড ফর্ম। তার মানে দেখো, আমি যদি এইভাবে মনে রাখি, সেকেন্ডে সেকেন্ড ফর্ম, প্রথমটাতে ফার্স্ট ফর্ম, আর লাস্টেরটাতে ফার্স্ট ফর্ম। কিন্তু যদি দুটোই ফার্স্ট ফর্ম হয়, তাহলে আলাদা কি করে হলো? আলাদা করার জন্য এর আগে শ্যাল উইল বসিয়ে তারপর ফার্স্ট ফর্মটা বসাতে হবে। এখানে কোনো শ্যাল উইল বসানো চলবে না। তাহলে স্কুলে যায়, এটা কি প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়েছে? স্বামী লিখলাম, যাওয়া ইংরেজি গো লিখেছি, তারপরে কি? টু স্কুল। তবে এই প্রেজেন্ট টেন্সের একটা দোষ আছে। দোষটা কি? এর একটা নারীর গন্ডগোল হচ্ছে এইটা, এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়। থার্ড পারসন আবার কি? যখন আমি বা আমাদের বলবো, মানে যেখানে আমি থাকবো, যখন আমি নিজেকে বলেছি তখন আমি বলবো, নিজের ধরে বাকিদের বোঝাতে গেলে আমরা বলবো বা আমার বলবো। এই আমি, আমরা, আমার, আমাদের এই সবগুলোকে বলা হয় ফার্স্ট পারসন, কারণ সেখানে আমি ইনক্লুড আছি। যখন আমার সামনে কেউ উপস্থিত আছে, তাকে বা তাদের বোঝাবো, তখন সেটা হবে সেকেন্ড পারসন। শোনো, তাহলে তুমি, তোমরা, তোমাদের, তোদের, আপনার, আপনাদের সবই কি সেকেন্ড পারসন। আর কি এখানে নেই কাউকে বোঝানোর জন্য, সে, তার নাম ধরে বললাম, তারা, এরা সবই থার্ড পারসন। এইবার সিঙ্গুলার মানে কি? তাদের একটা বোঝাবে সে, কজনকে বোঝালে সে বলি একজন, তারা একের অধিক, কোন একজনের নাম বললাম, মনে করো আমি বললাম শেফালি, হঠাৎ করে বলে ফেললাম
শেফালি, ঠিক আছে। তো এবার যদি বলি আমি শেফালি আর দীপালি, তাহলে নিজে হয়ে গেল। মোটামুটি কথা থার্ড পারসন সিঙ্গুলার তাহলে কোনগুলো? হি, শি, ইট আর কোনো একটা নাম। এটা হচ্ছে কি হি, শি, ইট আর কোনো একটা নাম হলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে স্বামী থার্ড পারসন সিঙ্গুলার। যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার হয় আর পুরো টেন্সটা প্রেজেন্ট টেন্স হয়, তাহলে ভার্বটার গায়ে এস অথবা ই এস। কত ঝামেলা দেখো, একে থার্ড পারসন সিঙ্গুলার গুলো দেখছি, তারপরে এস এস যোগ করে হয় বেরিয়ে যায়, না হয় এস না হয় ইএস। মানে তোমার খুশি মতো এস বা ইএস দিলে হবে না, ওখানে এস হবে না ইএস হবে সেটা আবার তোমাকে ভাবতে হবে। তাহলে আগে ঠিক করে এখানে এস বা ইএস দেওয়া যাবে তো, কারণ এটা প্রেজেন্ট টেন্স আর এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এস বা ইএস দেওয়া যাবে। দেখা যাক এবারে এস হবে না ইএস হবে। দেখো যদি কোনো ভার্বের শেষের লেটারটা, এখানে দুটো লেটার আছে, লাস্ট লেটারটা যদি এদের মধ্যে থাকে এস, এইচ, ও, এক্স, জেড, তাহলে কি যোগ করবো? ইএস, না হলে সব জায়গায় এস। তাহলে এর মধ্যে ও আছে, তাহলে এখানে কি যোগ করতে হবে? ইএস যোগ করতে হবে। বোঝা গেল কি? হ্যাঁ, আচ্ছা যদি আমি এইরকম দিতাম, যদি আমি এই জায়গাটায় বলতাম তারা স্কুলে যায়, আমি সাপোজ এখানে দিয়ে দিলাম তারা স্কুলে যায়, তাহলে তারা ইংরেজি কি? তখন কি আর গোস থাকবে? তারা থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার তো নয়, তাহলে এটা কি? গো টু স্কুল। আচ্ছা যদি আমি এটাকে বানাই স্বামী স্কুলে যাবে, স্বামী স্কুলে যাবে, তাহলে কি হবে বলতো? স্বামী যাবে স্কুলে। গল্প করো না, স্বামী স্কুলে যাবে, বলো স্বামী যাবে ইংরেজি কি? উইল গো, গো টু। এটা তোমার স্বামী কি? এটা তো অন্যের স্বামী। আচ্ছা এবার আমরা হচ্ছে পুরো এক এক করে পার্ট বাই পার্ট শিখে নেবো, পার্ট বাই পার্ট। এটা তো তিনটে একসঙ্গে শিখে নিলাম, এইবার প্রত্যেকটা পার্ট বাই পার্ট শিখে নেবো। লেখো, হেডিং করো, বলে দিচ্ছি এর মধ্যে প্রেজেন্ট, ইনডেফিনাইট, টেন্স অবলিক, সিম্পল না, প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, যাহার নাম প্রেজেন্ট ইনডেফিনাইট তাহার নাম সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রথম আমাদের কাজ হচ্ছে লিখে নাও চটপট, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে? লেখো, যে টেন্স এর দ্বারা বর্তমানের কোন অভ্যাস বা সাধারণ কাজ বা চিরন্তন সত্য, যে টেন্সের দ্বারা বর্তমানের কোন অভ্যাস, সাধারণ কাজ অথবা চিরন্তন সত্য কে বোঝায় তাকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলে। তারপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে নির্বাহুল আসে চেনার উপায় কি লিখবো? বাংলা ক্রিয়াটি
সাধারণত এই রকম হয় কি করি করো দিচ্ছ না করি করো করে অথবা খাই খাও খাই নাচি হাসি গাই। তাহলে কি বললাম, কি কি থাকতে পারে? করি করো করে, খাই খাও খাই, নাচি হাসি গাও গাই। আচ্ছা, তারপরে যেটা লিখবো গঠন। প্রথমে লিখতে হবে কি সাবজেক্ট, ভার্বের প্রথম রূপ সাবজেক্ট যদি হি সি ইট অথবা রাম, তাহলে ভার্ব এর গায়ে এস অথবা ইএস এই পর্যন্ত চট করে লিখে নাও। তোমার সময় হলে কিছু করার নেই তো। লেখো আমি দাবা খেলি, দাবা খেলি, দাবা দাবাই না দাবা, দাবা দেখো তো প্রত্যেকটা চেস। আমরা দাবা খেলি, তুমি সে দাবা খেলে, তারা দাবা খেলে। লেখো এই সবগুলো আমরা কোন টেন্স থেকে পেয়েছি? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের গঠনটা কি? সাবজেক্ট, ভার্বের প্রথম রূপ, আদার্স, তাই তো? সাবজেক্ট কোনটা? আই, আমি। এটা 1 2 3। বাংলাতে বললে আমি দাবা খেলি, ইংরেজি বললে আমি খেলি দাবা। তাই খেলা ইংরেজি কি? আই প্লে চেস, মানে কি দাবা। আচ্ছা, এইটা সাবজেক্ট হয়ে গেল, এটা ভার্বের প্রথম রূপ, আর এইটা হচ্ছে আদার। এখানে এস বাই এস যোগ করা আছে কি? এখানে এস বাই এস যোগ করতে হবে কি? দেখো বলেছি সাবজেক্টটি যদি হি সি ইট অথবা রাম হয় তবে এস বাই এস যোগ করতে হবে। সাবজেক্ট কি এর মধ্যে আছে?
নেই, এস বাই এস যোগ করার কোনো ঝামেলা নেই। তারপর দেখো আমরা ইংরেজি কি খেলি, উই প্লে, ইডি যদি হয়ে যায় তাহলে দাবা খেলতাম। তুমি না, তুমি দাবা খেলতে আগের কথা, খেলো মানে এখন খেলো, এখন খেলো, তোমার এখন মাঝে মাঝে খেলার অভ্যাস আছে। হ্যাঁ, তুমি দাবা খেলো আর তুমি দাবা খেলছো, বা আমি দাবা খেলছি, একই টেন্স। ইউ প্লে চেস, ইউ প্লে, সে দাবা খেলে, সে ইংরেজি কি হি অথবা সি, তাড়াতাড়ি বলবে না, ধীরে ধীরে বলবে, নাহলে হিসি। আচ্ছা, খেলে ইংরেজি কি প্লে, দেখো হি অথবা সি আছে তো, যোগ করতে হবে তো, এসে যোগ করতে হবে তো, বলো এস যোগ করবে না এস যোগ করবে? কারণ এস এইচ ও এক্স জেড এদের মধ্যে শেষের কোন লেটার আছে? শেষে কি আছে? ওয়াই আছে তো। শেষে যদি এস এইচ ও এক্স জেড এদের মধ্যে একটা থাকতো, তাহলে এস বা এস যোগ করার ক্ষেত্রে আমরা ইএস যোগ করতাম। এখানে কি যোগ করবো? এস যোগ করবো। বুঝতে পারছো? বুঝতে পারো। আবার দেখো এখানে এস বা এস যোগ কেন করতে হবে? আমি বলেছি সাবজেক্টটা হি, সি, ইট, রাম এদের মধ্যে একজন যদি হয় তাহলে এখানে এস অথবা এস যোগ করতে হবে। সে এর ইংরেজি হি হতে পারে অথবা সি হতে পারে। ছেলেদের ক্ষেত্রে সে বোঝাতে চাইলে হি, মেয়েদের ক্ষেত্রে সে বোঝাতে চাইলে সি। এবার আমি মনে করো চলো এটা মুছে দিলাম, এই একটা আছে, ঠিক আছে? তাহলে সাবজেক্টটা এটা রয়েছে, তাহলে এস যোগ করতে হবে, এর গায়ে করতে হবে। এইবার এর শেষ যে অক্ষরটা আছে, এই অক্ষরটা এস এইচ ও এক্স জেড, এই পাঁচটার মধ্যে যদি একটা হতো তাহলে আমি এস যোগ করতাম, না হলে এস যোগ করব। ক্লিয়ার? তাহলে এটা কি যোগ করলাম? এস। ঠিক আছে, আর একবার বলো, কোন চাপ নেই, বলো। আবার বলছি দেখো, সে এর ইংরেজি দুটো হয়, হি, সি। ছেলেদের ক্ষেত্রে সে বলতে চাইলে হি, মেয়েদের ক্ষেত্রে সি। আমি সে আছে মানে এটা হিও লিখতে পারি, সিও লিখতে পারি, যে কোনো একটা। আমি এগুলো দুটো লিখেছিলাম, যেহেতু দুজন রয়েছে এগুলো দুটো লিখেছিলাম, বোঝার সুবিধার্থে নিচে দিলাম একটা। এইবার তারপর আমরা ভার্ব লিখলাম, খেলি বা খেলে, ইংরেজি প্লে, দাবা। এর জন্য কেন যোগ করবে বলেছি, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার, এই থার্ড পারসন সিঙ্গুলার কারা কারা হতে পারে আমি একবারে লিখে দিয়েছি। থার্ড পারসন সিঙ্গুলার মানে কি, যারা এখানে উপস্থিত নেই তাদের বোঝানোর জন্য আমরা যে যে শব্দগুলো ব্যবহার করি তাদেরকে থার্ড পারসন বলে। এখানে নেই কেউ একজন, মনে করো একটা মেয়ে বাচ্চাদের নাম বলে, যেখানে নেই, যেখানে নেই ক্লাসে তানিয়া, তানিয়া এখানে নেই। আচ্ছা মনে করো তানিয়া এখানে নেই, তানিয়া এখানে নেই, সে পড়াশোনায় ভালো তবে ফাঁকিবাজ, কথাই বলছি। তাহলে এই যে নেই তার জন্য আমরা কি ব্যবহার করলাম? তার নাম ব্যবহার করলাম, আর কি বললাম? সে, বা যদি অনেকজন হতো তারা বলতাম। তাহলে যে এখানে নেই তাদের বোঝানোর জন্য আমরা কি কি ব্যবহার করি? তার নাম অথবা সে, তারা, এই কথাগুলো, এগুলোকে থার্ড পারসন বলে। ঠিক আছে? এবার থার্ড পারসন সে এইটার দ্বারা কজনকে বোঝাচ্ছে? একজনকে। তারা যদি বলি অনেকজনকে বোঝাচ্ছে, একজন বোঝালে সিঙ্গুলার, অনেকজন বোঝালে প্লুরাল, অনেকজন বোঝালে প্লুরাল, একজন বোঝালে এক বচন, অনেকজন বোঝালে বহু বচন। তাহলে থার্ড পারসনে হলে বহু বচনে হয়ে গেল তারাটা। সেটা কি থার্ড পারসন এবং সিঙ্গুলার, সেটা থার্ড পারসন এবং একজনকে বোঝাচ্ছে তাই সিঙ্গুলার, তাই জন্য করে এখানে এস অথবা এস যোগ করবো। এবার এস না এস যোগ করবো না, এর শেষের শব্দটা দেখো যদি এইরকম থাকতো এস এইচ ও এক্স জেড, তাহলে আমরা ইএস যোগ করতাম। বুঝা যাচ্ছে? তাহলে আমরা ইএস না অনলি এস যোগ করবো করে লিখে দেবো। আচ্ছা তারপর দেখো তারা দাবা খেলে, তারা ইংরেজি কি খেলে? রাম দাবা খেলে, রামের ইংরেজি কি? রাম প্লেস। কেন প্লেস হলো? কারণ রামটা দেখো নাম প্লাস একটা নাম। এবার দেখো রাম আর সীতা, তাহলে রাম এন্ড সীতা। আচ্ছা এখানে এস কেন হলো না? নাম তো বোঝাচ্ছে, দেখো দুটো নাম,
প্লুরাল হয়ে যাচ্ছে না, দুজন কেটে যাচ্ছে না, থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে, তো সিঙ্গুলার না হলে এখানে এস বাই এস হবে না। এবার তোমাদের অনেকের মাথার মধ্যে একটা কনফিউশন আসছে, আমরা তো এস বাই এস যোগ হলে প্লুরাল হয় জানি, এস বাই এস যোগ করলে সিঙ্গুলারের সময় হচ্ছে, বুঝতে পারলে না বোধহয়? এই কাউ, কাউয়ের প্লুরাল করলে কি হয়? এটা মানে গরু, আর এটা কি গরু গুলোরা গরুরা, তাহলে এইটা তো সিঙ্গুলার, এটা তো প্লুরাল। দেখো না, হ্যাঁ আমি এটা বলছি না, নাউনের গায়ে কাউ, এটা একটা কারণ নাম, নাউনের গায়ে এস বা এস যোগ হলে প্লুরাল হয়, নাউনের গায়ে এস বা এস যোগ হলে প্লুরাল হয়, ভার্বের গায়ে এস বা এস যোগ করলে সিঙ্গুলার হয়। যেমন দেখো প্লে, প্লে মানে খেলা করা, নাউনের গায়ে এস বা এস যোগ করলে প্লুরাল হয়, তাহলে এইটা হচ্ছে সিঙ্গুলার আর এটা হচ্ছে কি প্লুরাল। কাজ করা এরকম একটা শব্দ, খেলা করাটা তো একটা কাজ, তাহলে এটা কি ভার্ব? তো এই যে প্লে কথাটা লিখলাম, প্লে, প্লে এইটা হচ্ছে প্লুরাল ফর্ম, এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে প্লেস। নাউনের গায়ে এস বাই এস যোগ করলে প্লুরাল, ভার্বের গায়ে এস বাই এস যোগ করলে সিঙ্গুলার হয়। তোমাদের বেশিরভাগ জনের হচ্ছে যে ফান্ডামেন্টাল একদম ফাউন্ডেশন যেটা হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই বিষয়ে জ্ঞান নেই, ঠিক আছে? তারপরে হচ্ছে কি বলি, পার্টস অফ স্পিচ, কোনটা নাউন বলে, কোনটা অ্যাডজেক্টিভ বলে, কোনটা ভার্ব বলে, কোনটা প্রিপোজিশন, কোনটা কনজাংশন, এগুলো সম্পর্কে নলেজ কম। কোন একটা ওয়ার্ড এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে এটা জানা দিলে বুঝতে পারবে কি? যেমন দেখো এই যে চেস, চেসটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে? পার্টস অফ স্পিচ কটা? কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই আটটার মধ্যে চেসটাকে কোথায় দেবো? কোনো কিছুর নাম বোঝালে সেটা হয়ে যায় নাউন, নামের পরিবর্তে ব্যবহার হলে প্রোনাউন, কোনো কিছু হওয়া বা কাজ করা বোঝালে ভার্ব, তাহলে দেখো চেস, যেটা তো খেলার নাম, তো এটা নাউন না? হি, সে, সে কি বলি, কার নাম কি সে, কার নামের পরিবর্তে ব্যবহার করবে, তাহলে এটা প্রোনাউন। তো খেলে, এটা কি কাজ করা, এটা খেলাটা কাজ, ঘুমানো, খেলা, বকা, হাগা, মোটা, সবই কাজ। এগুলো কি, এগুলো সব ভার্ব, বোঝা গেল? এই যে এন্ড কথাটা আছে, এটা এই দুজনের মধ্যে একটা সংযোগ স্থাপন করেছে, কানেক্ট করেছে, একে বলা কনজাংশন। কি বললাম, বোঝা গেছে? আবার তোমাকে একটু আগে সে টু লিখলাম না, টু টু টু, ওটা আবার প্রিপোজিশন। যাই হোক, ওসব মাথার মধ্যে ছাড়ো, এখানে সোজা সাতটা, আমি দাদা খেলি আইপিএস, আমরা দাদা খেলি ইউপিএস, তুমি দাদা খেলি ইউপিএস। মোটামুটি দেখো তোমরা একটা করে মাথায় রাখো যে আমি দাবা খেলি, এই জায়গাটায় যদি এরকম হতো, এই জায়গাটায় মনে করে এমন রয়েছে যে আমরা মাছ ধরি, আমরা মাছ ধরি, উই ক্যাচ ফিশ, আমরা টিভি দেখি, উই সি টিভি, ওয়াচ টিভি বলবো, টিভি দেখাকে আমরা ওয়াচ বলবো, সি বলবো না, ঠিক আছে? আচ্ছা, আমরা ছবি আঁকি, উই ড্র পিকচার, আমরা ঘুমাই, উই আর স্লিপিং করতে আসছে, উই স্লিপ বা উই স্লিপ, না স্লিপিং এখানে হবে না, হ্যাঁ যদি বলে ঘুমাচ্ছি, উই আর স্লিপিং, উই স্লিপ আমরা ঘুমাই, তুমি ঘুমাও, ইউ স্লিপ, সে ঘুমায়, হি স্লিপস, হি স্লিপস, সে ঘুমায়, হি স্লিপস। কেন স্লিপস হলো? কারণ দেখো এই যে থার্ড পারসন সিঙ্গুলার, তারা ঘুমায়, দে স্লিপ, দে স্লিপ। রাম আর শ্যাম ঘুমায়, রাম আর শ্যাম স্লিপ, আর রাম একা ঘুমায় যদি বলি, রাম স্লিপস। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে, এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি।
তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো, আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।